বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, এবং এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে গিভ টু গেইন। অর্থাৎ আপনি কিছু পেতে হলে, কিছু অর্জন করতে হলে যে কোনো ক্ষেত্রে আপনাকে কিছু না কিছু দিতে হবে, অর্থাৎ দেয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ দিনে বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন এম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার, পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিপ্লোমেসির নামিয়া আক্তার আমার বায় তিনি বসা। আমার ডানে বসা রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা ইমাম একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, এবং তিনি ম্যানেজিং পার্টনার আক্তার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটসের এবং একজন অক্সফোর্ড স্কলার। টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন স্প্যারো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বিজিএমের সাবেক পরিচালক শোভন ইসলাম। এবং শোভন ইসলাম এবং রাশনা ইমামের আরও পরিচয় আছে, একেবারে ব্যক্তিগত জীবনের পরিচয়। ব্যারিস্টার রাশনা ইমামের হাজব্যান্ড একজন পলিটিশিয়ান, তিনি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী। মিস্টার শোভন ইসলামের স্ত্রী বা সহধর্মিনী একজন পলিটিশিয়ান, তিনি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং দুজনই জাতীয় সংসদ সদস্য। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনকে বিশেষভাবে অভিনন্দন বিশেষ দিবসে বিশেষ বিষয় নিয়ে কথা বলবার জন্যে। এবং আমাদের সঙ্গে আজকে অডিয়েন্সে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারী এবং পুরুষরা রয়েছেন। বিশেষ করে আমাদের সঙ্গে আছেন এম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডসের অ্যাম্বাসাডার বাংলাদেশে মিস্টার জরিস ভ্যান বোমেল। ওয়েলকাম টু দ্য শো, এবং আপনাদের সবাইকে স্বাগত যারা দেখছেন এবং স্টুডিওতে যারা আছেন। আমি আলোচনাটা শুরু করতে চাই, প্রত্যেকে 1 মিনিট করে আমার যারা প্যানেলে আছেন। এবারকার যেটা প্রতিপাদ্য বিষয় গিভ টু গেইন। সো আমি আজকের এই বিশেষ দিবসে আপনারা সারা বিশ্বে যারা নারী আছেন তাদেরকে আপনারা কীভাবে শুভেচ্ছা জানাবেন আপনাদের নিজ নিজ ভাষায়, এবং আজকের যে প্রতিপাদ্য বিষয় এই দিবসের, সেই প্রতিপাদ্য বিষয় দেওয়া আপনাদের বক্তব্য 1 মিনিট করে। নামিয়া আক্তার, আপনি শুরু করবেন। জি, আপনাদের সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আসলে নেদারল্যান্ড আপনার বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখে নারীদের নিয়ে, এবং আমরা সর্বক্ষেত্রে নারীদের নিয়ে কাজ করে থাকি। যদি আপনারা কখনো আমাদের অ্যাম্বাসিটা ভিজিট করেন, ঢোকার আগে আমাদের একটা ওয়াল দেখবেন, ওয়ালে যে কয়টা দেয়াল চিত্র আছে প্রত্যেকটা নারী শিল্পীরা এঁকেছে, এবং আমরা বাংলাদেশে যেই বিষয়ে কাজ করি চিত্রের মাধ্যমে সেগুলা ফুটিয়ে তোলা। সো নারীরা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অর্ধেক অংশ, এবং নারীদের এগিয়ে নিয়ে ছাড়া আসলে কোনো গতি নেই। মানে নারীদেরকে আগাতেই হবে, মানে একটা দেশ আগানোর জন্য নারীদেরকে নিয়েই চলতে হবে। থ্যাংক ইউ নামিয়া। এবং দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী। সম্প্রতি একটা নির্বাচন হয়ে গেল, এবং এই নির্বাচনে আমরা জানি যে আমাদের ভোটারদের, নারী ভোটারের সংখ্যা হচ্ছে মাত্র 1% কম পুরুষদের চাইতে। সো নারীরা এখানে অত্যন্ত শক্তিশালী। আমি এবারে ব্যারিস্টার রাশনা ইমাম আপনাকে বলবো এবারকার প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আপনি সেটাকে কীভাবে দেখেন, এবং একই সঙ্গে আপনি কীভাবে শুভেচ্ছা জানাবেন। জি, প্রথমেই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। নামিয়া যেটা বলেছে আমি ওটাতেই সাপ্লিমেন্ট করব যে আমাদের বাংলাদেশের রাইট নাও 51% বেশি হচ্ছে নারী। তাই এই বিষয়ে, নারীদের বিষয়ে, সেটা অধিকার বলেন, ক্ষমতায়ন বলেন, হয়তো হেলাফেলা করার আর কোনো সুযোগ নেই। তাই আমি আশা করব এবছর আমরা কিছু মিনিংফুল এবং অর্থবহ কাজ করব নারী ক্ষমতায়নে, এবং অর্থবহ কিছু সংস্কার দেখব নারী ক্ষমতায়নের ব্যাপারে। মিস্টার শোভন ইসলাম। ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলের দর্শকদেরকে শুভেচ্ছা, বিশেষ করে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে উইমেন্সদের জন্য স্পেশাল গ্রিটিংস। তো দেখুন, আমি একটি গার্মেন্টস শিল্প নিয়ে কাজ করি, এবং এখানে আমার যদিও বাংলাদেশের 50% উইমেন, কিন্তু গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে অলমোস্ট 60%-এর উপরে উইমেন কর্মচারীরা কাজ করে, উইচ ইজ গ্রেট। বাংলাদেশের নারীরা যে অপ্রতিরোধ্য এবং দে আর জাস্ট রিলেন্টলেস, সেটা কিন্তু প্রুভেন ইন দ্য গার্মেন্টস সেক্টর। তো আমাদের যেটা গিভ টু গেইন, আমাদের দেখতে হবে যে আমাদের যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সে কিন্তু আমরা গত বছর একটু পিছিয়ে পড়েছি আগের চাইতে। এবং আমরা গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছি আমাদের এটা এমপ্লয়মেন্ট অলমোস্ট 70% ছিল উইমেন্স, নাও পার্টিসিপেশন হ্যাজ কাম ডাউন টু 60%। তো এটা কেন হচ্ছে, এটা আমাদের রুট কজ নিয়ে আমরা সবাই কাজ করছি, যে হোয়াট ইজ দ্য রিজন দ্যাট আমরা মোর উইমেন্সকে
এই এমপ্লয়মেন্ট সেক্টর থেকে বেড়ে যাচ্ছে আরও নতুন এখানে আনানো, প্লাস গার্মেন্টসের মোস্ট অফ দ্য উইমেন আমাদের এখানে কিন্তু জাস্ট বেসিক অপারেটরের কাজ করে। আমাদের উই আর অনেক প্রোগ্রামে আমরা কাজ করি বিশ্বের বিভিন্ন বায়ারদের সাথে, যাতে করে আমরা এই স্কিল লেভেলটাকে বাড়িয়ে তাদেরকে শুধুমাত্র একজন অপারেটর থেকে একজন ম্যানেজার হিসেবেও প্রমোট কীভাবে করা যায়, দ্যাট উই আর অলসো ট্রাইং টু ওয়ার্ক। এটার জন্য কিন্তু আপনাদের কিছু ট্রেনিং, স্যাক্রিফাইস কিছু করতে হবে। এই গিফট টু গেইন আমরা মনে করি দে আর ভেরি প্রোডাক্টিভ বাংলাদেশের নারী কর্মচারীরা, এবং আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে আরও একটু স্কিল লেভেল ডেভেলপ করে এডুকেশনটাকে বাড়িয়ে তাদেরকে একটু ম্যানেজারিয়াল লেভেল পজিশনে কীভাবে নেওয়া যায়, আরও তাদের অর্থনৈতিক মুক্তি কীভাবে আনা যায় সেটার জন্য চেষ্টা করা। থ্যাংক ইউ। ব্যারিস্টার রাশনাই ম্যাম, আপনি জানেন সম্ভবত এবারই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল সবচেয়ে কম সংখ্যক নারীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, যদিও বাধ্যবাধকতা যেটা ছিল 5%, এর আগে ছিল দলে এবং রাজনীতিতে যেন 30% এনশিওর করা হয়, সেটা তো হয়নি। 5% আমাদের প্রধান রাজনৈতিক দল সহ কেউই আসলে সেটা করেননি, এবং শেষ পর্যন্ত বিজয়ী হলেন মাত্র 7 জন। 7 জন নারী সংসদ সদস্য বিজয়ী হলেন। মন্ত্রিসভায় আছেন 3 জন, সংখ্যাটা খুবই ইনসিগনিফিকেন্ট। তো আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে আমাদের, যদিও অনেক সময় উদাহরণ হিসেবে বলা হয় যে আমাদের তো রিজার্ভ সিট আছে, যেটা এখন 50, যেটাকে এখন 100 করবার কথা বলা হচ্ছে, কোন প্রক্রিয়া হবে সেটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে। কিন্তু আপনি কি মনে করেন আইনগত এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে সংরক্ষিত আসনের উপরে যে নির্ভরতা, এটা থেকে সরে এসে কী ধরনের স্ট্রাকচারাল রিফর্ম করা দরকার, যাতে নারীরা সমানভাবে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং নির্বাচনে জয়ী হতে পারে? জি, 3 মিনিটস। জি, এক্সেলেন্ট কোয়েশ্চেন জিলুর ভাই। প্রথমেই বলবো সংরক্ষিত আসন তো আস্তে আস্তে বাড়ানো হয়েছে। আমাদের প্রথমে 15টা ছিল, তারপরে 35টা, তারপরে 40, 45 এবং ফাইনালি গিয়ে 50টায় দাঁড়িয়েছে। কিন্তু আমার জানা মতে এই যে বাড়ালাম, আমরা বাড়ালাম কেন? সংরক্ষিত আসনের বিষয়টাই এমন যে এটা একটা টেম্পোরারি বা অস্থায়ী একটা মেজার, যে কোনো পিছিয়ে গেছে কোনো গোষ্ঠীকে যদি আমরা একটু সামনের দিকে আনতে চাই, এটা কোনো পার্মানেন্ট সলিউশন হওয়ার কথা ছিল না। সো নর্মাল কোর্সে একটা নাম্বার দেয়া হয় সংরক্ষিত আসন এবং এটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলার কথা। কিন্তু সত্যিকার অর্থে অর্থবহ কোনো এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন কিন্তু আমরা দেখিনি, এবং এটার একটা কারণ হচ্ছে এই যে সংরক্ষিত আসনগুলো যে দিচ্ছে, 15টা হোক 35টা হোক, দেওয়ার পরে কোনো রকম ইভ্যালুয়েশনও কি করা হয়েছে যে এটা কি আদৌ নারী ক্ষমতায়নে কোনো ভূমিকা রাখছে? আপনার নিশ্চয়ই স্মরণ আছে 80-র দশকে যখন হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট ছিলেন, তখন 30 জন সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। তখন বলা হতো, একটা পত্রিকা শিরোনামও করেছিল 30 সেট অলংকার। জি জি, অলংকার মানে টোকেনিস্টিক কারণে অনেক ক্ষেত্রেই দেখেছি যে নাম্বারটাকে বাড়ানো হয়েছে কিছু সেক্টরসকে, ধরেন নারী সংগঠন যেগুলো আছে ওনাদেরকে প্যাসিফাই করার জন্য। কিন্তু এখানে সত্যিকার অর্থে ক্ষমতায়ন কিন্তু হয়নি, এবং সেটা করতে হলে কি কি প্রয়োজন? অনেকগুলো। একটা হচ্ছে আমাদের কিছু মিনিমাম স্ট্যান্ডার্ডস উই হ্যাভ টু লে ডাউন, যে আছে সংরক্ষিত আসনে যেতে হলে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি। আমাদের সংবিধানে তো বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে, কিন্তু তার উপরেও আরও কিছু দরকার। প্রসেসটা কি, সংরক্ষিত আসনে যে সিলেকশন প্রসেসটা হবে এটাকে আমার মনে হয় পাবলিকলি ডিসক্লোজ করা উচিত, জিনিসটাতে একটু ট্রান্সপারেন্সি আসা উচিত, এবং সাম সর্ট অফ জবাবদিহিতা, যে কেউ যদি একটা শর্ট লিস্টেও থাকে সংরক্ষিত আসনের, তার কি কি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সে মিট করেছে, র্যাশনালটা কি তাকে একটা শর্ট লিস্টে দেওয়ার জন্য, এগুলো কিন্তু একটু ট্রান্সপারেন্ট করতে হবে, এগুলো পাবলিকলি ডিসক্লোজ করতে হবে। কারণ সংসদে যাওয়া মানেই কিন্তু একটা বড় ধরনের ক্ষমতা তাদের কাছে চলে আসছে, মানে লেজিসলেটিভ আউটকাম তাদের উপরে ডিপেন্ড করছে। তো এটাকে হয়তো লাইটলি নেওয়ার বা পার্সোনাল সম্পর্কের ভিত্তিতে সংসদে যাওয়ার আর কোনো কোয়ালিফিকেশন নাই, এখান থেকে আমাদের সরে আসার সময় চলে আসছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে জেনারেল সিটসগুলো আমরা যদি সংরক্ষিত আসন থেকে সরেও যাই, সেখানে পার্টিগুলোর উপর একটা বাধ্যবাধকতা আনতে হবে আরপিও সংশোধনের মাধ্যমে, যে মিনিমাম। জি জি, বাধ্যবাধকতা আনবেন, কিন্তু মানতে হবে তো, আনতে হবে প্রথমত। কিন্তু এখন আপনার প্রশ্নটারই উত্তর নেক্সট হচ্ছে যে একটা পাইপলাইন অফ নারী নেতৃত্ব তো ক্রিয়েট করতে হবে। ধরেন আপনি বাধ্য করে দিলেন জেনারেল সিটসে নারীর মনোনয়ন দিতে হবে, কিন্তু মনোনয়ন দেওয়ার সময় দেখলেন যে যোগ্য ব্যক্তিরা নেই। সো এই পাইপলাইনটা ক্রিয়েট করতে হলে কিন্তু আমার কোটা সিস্টেমটাকে আরও অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে, স্থানীয় পর্যায়েও রিজার্ভড কোটাস আনতে হবে, সিটস আনতে হবে, এবং
ট্রেনিংয়ের বিষয়ে ইন্ট্রোডিউস করতে হবে। অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশন আছে যারা ট্রেনিং দিয়ে থাকে, সো ইলেকশনের পরে যারা ডিফারেন্ট লেভেলসে ইলেক্টেড হচ্ছে তাদেরকে ক্ষমতায়ন করা, ক্যাপাসিটি বিল্ডিং করা, Trainingটা খুবই যাতে একটা important. পাইপলাইন Thank you. ক্রিয়েট করা যায়। থ্যাংক ইউ মিস্টার ইসলাম। আপনার গ্রুপে আপনি বলছিলেন যে গার্মেন্টস সেক্টরে আপনি এটা নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে 11,000-এর বেশি সোফার আইনো যে ওয়ার্কার্স আছে যাদের বড় অংশ নারী, আপনি নিজেই উল্লেখ করছিলেন, কিন্তু মিড লেভেল থেকে বা আপার লেভেলে নারীদের উপস্থিতি কিন্তু এখনও গার্মেন্টস সেক্টরে খুবই সীমিত। সো গার্মেন্টস শিল্পে এমন কোনো অদৃশ্য বাধা বা গ্লাস সিলিং আছে কি না যেটা নারীদের কারখানার কাজের স্তর থেকে, মানে এই অপারেটর থেকে একটু বোর্ডরুম পর্যন্ত তারা যেতে পারে? আচ্ছা দেখুন, ইউর অ্যাবসলিউটলি রাইট। আমি প্রায় 18,000 কর্মীর কর্মসংস্থান করি। তার মধ্যে আমাদের নারীর সংখ্যা পাওয়া 60-65%। এটা অ্যাভারেজ বাংলাদেশের সব জায়গাতেই এরকম। কিন্তু আপনি যদি ম্যানেজারিয়াল দেখেন, আপার লেভেল ম্যানেজমেন্টের কথা দেখেন, তাহলে এটা একেবারেই অনুপস্থিত। বিভিন্ন অ্যাম্বাসিজ অ্যান্ড বায়ার্সদের অনেক প্রোগ্রাম আছে যাতে করে এই নারীদের এই গ্রাসরুট লেভেল থেকে ট্রেনিং দিয়ে যাতে উপরে নেওয়া যায়। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে। নারীর ক্ষমতায়নকে যদি বলি, ইটস স্টিল বাংলাদেশি ইন্ডেক্সটাতে অনেক এগিয়ে আছে, বাট ওভারঅল সবাই কর্মী হিসাবে কর্মসংস্থান করছে, ইনকাম করছে, বাট ওভারঅল গ্রাসরুট লেভেল থেকে ট্রেনিং অ্যান্ড কনফিডেন্স সেগুলো কিন্তু অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে বিকজ অফ দ্য ভায়োলেন্স দ্যাট উইমেন্স ফেসেস। তারা যে ভায়োলেন্স ফেস করে ওয়েন দে আর গ্রোয়িং আপ, তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন, তাদের যে কনফিডেন্স লেভেল, তারা ফ্যামিলি থেকে গ্রুম হয়ে আসে, সেগুলো কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণ অভাব দেখি। প্লাস তারা কিন্তু অলসো মাদার, দ্য উইমেন্স আর অলসো মাদার। তাদের কিন্তু চাইল্ডের যে আপব্রিঙ্গিং, সে আপব্রিঙ্গিং যে পরিমাণ ফ্রিডম, তাদের যে পরিমাণ ফ্লেক্সিবিলিটি দরকার, সেটা কিন্তু তারা পাচ্ছে না। সেই না পাওয়ার কারণে তারা যে সময়টা একটা ম্যানেজারিয়াল লেভেলের উইমেনকে যদি ম্যানেজার লেভেলে কাজ করতে হয়, যে পরিমাণ ফ্যামিলি সাপোর্ট তাদের দরকার হয়, সেই পরিমাণ ফ্যামিলি সাপোর্ট কিন্তু তারা পায় না। সো লট অফ দিস প্রোগ্রামস, উইমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম, আমরা বিভিন্ন বায়ারদের পৃথিবীর বড় বড় বায়ারদের আন্ডারে আমরা ট্রেন করি, সেই ট্রেনিংগুলোতে আমাদের সবখানেই এই জিনিসগুলোর উপর জোর দেওয়া যায়। উইমেন্স হেলথ, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, মানে তাদের এডুকেশন এবং তাদেরকে ফ্যামিলিকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, তাদের চাইল্ড কেয়ারকে কীভাবে এম্পাওয়ার করা যায়, যাতে করে দে ক্যান গ্রো আপ টু বি এ leader in the RMG sector and even the business sector. So এই জিনিসগুলোর উপর আমাদের ফান্ডামেন্টালি ওভারঅল উইমেন সেক্টরে আমাদের এটা কিন্তু মনোযোগ দিতে হবে। ইফ ইউ লুক অ্যাট ইট, এইটা কিন্তু আমাদের ওভারঅল মাইন্ডসেটটা নেই। আমরা যখন প্রমোট করতে তাদেরকে চেষ্টা করি, দে ডোন্ট ওয়ান্ট টু বি ভেরি হাই, দে ওয়ান্ট টু বি হাই স্কিল অপারেটর, এবং তারা চায় যে আমরা কারো আন্ডারে কাজ করি। তারা কোনো সময় নিজের দায়িত্বটা নিয়ে যে এটা এনফোর্সমেন্ট করা, পাওয়ার এমফাসাইজ করা, তাদের দায়িত্ব নেওয়া, সেটা থেকে তারা পিছিয়ে যায়। এবং এটা ওভারঅল আপনি একদিনেই প্রবলেমটা সলভ করতে পারবেন না। ইউ হ্যাভ টু গো টু দ্য গ্রাসরুট লেভেল অ্যান্ড দ্য ট্রেনিং ওইখান থেকে কিন্তু শুরু করতে হবে। গ্রাসরুট লেভেল ফ্যামিলি ট্রেনিংটা করে তাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা কিন্তু এই ইন্ডেক্সটাতে আগাচ্ছি না পিছাচ্ছি, উই আর স্টেইং ইন দ্য সেম স্ট্যাগনেন্ট প্লেস। আমরা কিন্তু এই জিনিসটাতে ওভারঅল যে গুরুত্ব দিয়ে আমাদের এত নারীরা, আমাদের এত ইম্পর্টেন্ট ওয়ার্কফোর্স ফর আওয়ার গার্মেন্ট সেক্টর, আমার সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টর, কিন্তু আমরা কিন্তু এটাতে এগোতে পারছি না বিকজ ওভারঅল যে একটা গ্রাসরুট লেভেল থেকে এডুকেশন ট্রেনিং দিয়ে যে নিয়ে আসা, সেটি হচ্ছে না। দ্য প্রাইমারি এডুকেশন পর্যন্তই তারা সীমিত থাকছে, তারপরে যে তাদের লিডারশিপ লেভেল ট্রেনিং, সেটা কিন্তু তাদের ডেভেলপ করছে না। সো দ্যাট গ্রাসরুট লেভেল ট্রেনিং হ্যাজ টু, মানে অবশ্যই করতে হবে। আমি আমরা সবাই জানি এবং বুঝি যে ডেভেলপমেন্টকে সাস্টেইনেবল করতে হলে রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যার সঙ্গে অর্থাৎ ইনক্লুসিভিটিটা নিশ্চিত করতে হবে। এবং এখানে ধর্ম, বর্ণ, গোত্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বিশেষ করে যেখানে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সেখানে তাদের অংশগ্রহণটা, তাদের অন্তর্ভুক্তিটা অত্যন্ত জরুরি। তো আমি আপনার কাছে একটু বুঝতে চাই যে এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি থেকে নেদারল্যান্ডস গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে আসলে কিভাবে কাজ করছে, সম্পৃক্ত হচ্ছে, এবং যদি কোনো এক্সাম্পল আপনার কাছে থাকে আপনি শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ জিল্লুর ভাই। তো নেদারল্যান্ডস বাংলাদেশের যে সেক্টরগুলোতে কাজ করে, আপনার ধরেন এগ্রিকালচার, আরএমজি, তারপর ওয়াটার, আমরা সর্বক্ষেত্রে কিন্তু ইনক্লুশনের জায়গাটাকে নিয়ে আসি। আমরা বায়োল্যাটারাল এঙ্গেজমেন্ট যখন করি গভর্নমেন্টের সাথে, তখনও কিন্তু আমরা যে ইনক্লুশনের কথাটা, সেটা কিন্তু আমরা নিয়ে আসি বায়োল্যাটারাল মিটিংয়ের সাথে। শোভন ভাই খুব দারুণ একটা কথা বলছিল, যেখান থেকে আমি শুরু করতে চাচ্ছি, যে মেয়েরা অনেক সময় সাপোর্ট পায় না ফ্যামিলি থেকে, সাপোর্ট না পেয়ে তারা তাদের ক্যারিয়ারটা প্রোগ্রেস করতে পারে না। আর উনি বলছিল যেটা হচ্ছে আমাদের সামাজিক যে কাঠামোগত একটা প্রবলেম, সেটার কারণে মেয়েরা আগাতে পারছে না। সো আমরা কিন্তু বিভিন্ন ধরনের আপনার এঙ্গেজমেন্ট করে থাকি। আমি উদাহরণ দিচ্ছি আমাদের সিভিল সোসাইটির সাথে। তো একটা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপিং কমব্যাটের ওপরে। সো আমরা সাধারণত আমাদের সমাজে এটাই ভেবে থাকি, এটাই থাকি,
জ্ঞানটা নিয়ে থাকি যে একটা মেয়ের মা হিসাবে স্পেসিফিক কিছু ভূমিকা আছে, ছেলেদের স্পেসিফিক কিছু রোল আছে। যেমন মাদেরকে আমরা সাধারণত কেয়ারিং রোল হিসাবে দেখি, বাট বাবাদেরকে অতটা দেখি না। সো এই জিনিসগুলো আমরা কিভাবে কমব্যাট করতে পারি সেটা নিয়েও কিন্তু আমরা আমাদের প্রজেক্টগুলো চ্যালেঞ্জ করছে আইডিয়াটা, যে না, ছেলেরাও কেয়ারিং রোল করবে ফর দ্য বেবি, ছেলেরাও বাচ্চা কোলে নেয়, ছেলেরাও বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারে। সো দিজ আর সাম অফ দ্য এক্সাম্পলস। তারপর আমরা আরও বিষয় নিয়ে কাজ করে থাকি, যেমন আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে আপনাদের নারীদেরকে কিভাবে আমরা রাজনীতিতে ক্ষমতায়ন করতে পারবো, অর্থনীতিতে ক্ষমতায়ন করতে পারবো, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি। আমাদের যেমন এটা মনে হয় নভেম্বর অথবা ডিসেম্বর মাসে আমাদের একটা প্রজেক্টের থেকে, উইচ আই এম ভেরি প্রাউড অফ, we are very proud of, তারা একটা ডিক্লারেশন সাইন করেছে, signed by representatives of political parties about the empowerment of women, within the party. So these are small steps of empowering women. আরেকটা হচ্ছে আমরা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারীদের এন্টারপ্রেনারশিপ যে নার্চারিং, সেটা নিয়েও আমরা বেশ কিছু কাজ করছি। এবং আমি অডিয়েন্সের মধ্যে দেখছি হয়তো এক দুজন আছে যারা এই ব্যাপারে আর একটু এলাবোরেট করতে চাবে। সো আমরা শুনবো তাদের কাছ হ্যাঁ, থেকে। শুনবেন তাদের কাছ থেকে। এবং অ্যাম্বাসেডর আছে, উনি অনেক কিছু বলতে পারবে। জি, ব্যারিস্টার রাশনা ইমাম, বিচারিক পর্যালোচনা এবং সাংবিধানিক আইন নিয়ে আপনার যে কাজ, সেই অভিজ্ঞতার আলোকে আমরা একটু বুঝতে চাই যে আমরা এবারকার নির্বাচনে দেখলাম যে নারী প্রার্থী যারা, তাদেরকে নানাভাবে সাইবার বুলিং এর শিকার হয়েছেন তারা। এমনকি তার আগেও, নির্বাচনের প্রক্রিয়া শুরু হবার আগেও মেয়েরা যেখানেই কথা বলতে গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, তারা যথেষ্ট হ্যারাসমেন্টেড, বিশেষ করে একটা গোষ্ঠীর কাছ থেকে। তো এই জায়গায় এই যে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বা পলিটিক্স করতে গেলে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে হয়রানি নারীদেরকে, সেটা নিরুৎসাহিত করে, তাদের পরিবারগুলোকে আসলে অনেক বেশি নিরুৎসাহিত করে, অনেক ক্ষেত্রে ট্রমাটাইজড করে ফেলায়। সো এই জায়গায় আপনি কি মনে করেন যে নারী প্রার্থীদের সুরক্ষার জন্য কোনো নির্দিষ্ট আইনি সংস্কার করা দরকার কিনা? খুব ছোট করে 2 মিনিট সময় আপনার জন্য। প্রথমেই বলবো, আইন তো কয়েকটা আছে। একটা নতুন আইন করা হয়েছে, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, গত বছরই 2025-এ। আইনটা খতিয়ে দেখার সুযোগ আমার এখনো হয়নি, বাট মূলত এর আগেও অনেকগুলো আইন ছিল। আইনগুলোর সমস্যাগুলো অনেক। একটা হচ্ছে গিয়ে এই ডিজিটাল বা সাইবার হ্যারাসমেন্ট কিন্তু খুব চেঞ্জিং, র্যাপিডলি চেঞ্জিং। মানে আজকে এক ধরনের হ্যারাসমেন্ট, কালকে আরেক ধরনের হ্যারাসমেন্ট। তার মানে আইনটাও এমন হতে হবে এই ইভলভিং ফর্ম অফ হ্যারাসমেন্টটাকে যাতে অ্যাড্রেস করতে পারে। কারণ নাহলে দেখা যায় এই ধরনের হ্যারাসমেন্ট তো আইন কাভারই করছে না বলে আমরা বসে থাকি। আরেকটা সমস্যা হচ্ছে, আইন থাকাটা তো গুরুত্বপূর্ণ আছে, এগুলো হয়তো একটু অ্যামেন্ড করতে হবে, কিন্তু প্রায়োগিক ঘাটতিটা সবচেয়ে বেশি বড় একটা সমস্যা এখানে। প্রায়োগিক ঘাটতিটা হচ্ছে অনেকভাবে। একেবারে হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থার কারণে কেউ এগিয়ে এসে কমপ্লেন্ট ফাইল করতে চায় না। বিশেষ করে পুলিশ স্টেশনে যে সাইবার ক্রাইমের ইউনিটগুলো আছে, এদের ট্রেনিং, জেন্ডার সেন্সিটাইজেশন দুটোতেই অনেক ঘাটতি আছে। কারণ এইসব খুব জেন্ডার সেন্সিটিভ ইস্যুস। মানে আমাকে কেউ অকথ্য ভাষায় অনলাইন গালাগালি করেছে, আমি কিন্তু 10 বার চিন্তা করব এই ব্যাপারে পুলিশ স্টেশনে রিপোর্ট করার আগে। কারণ আমার মনে হবে আমারই সম্মান চলে যাবে এটাতে। কারণ সমাজটাই এমন যে আমাকেই দোষারোপ করবে যে ওনারা তো বক্তব্য দেওয়ার দরকার কি ছিল অনলাইন। সো এখানে জেন্ডার সেন্সিটাইজেশন ট্রেনিং দরকার ওনাদের। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল ফরেন্সিক। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সামনে যখন একটা মামলা যাবে, এভিডেন্স না থাকলে ওনারা কী ভিত্তিতে রায়টা দেবে? সো ডিজিটাল ফরেন্সিকে আমাদের ইনভেস্ট করতে হবে দেশ হিসেবে। এবং আরেকটা হচ্ছে যে হয়তো এটা এখন করা সম্ভব না, বাট ওই দিকে আমাদের তাকাতে হবে, মেটাকে অ্যাকাউন্টেবল করা। অনেক দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে হয়েছে, যেরকম ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, এখানে কিন্তু ফাইন ইম্পোজ করা হয় মেটার উপরে, ওনারা যদি তাড়াতাড়ি স্ক্রিন করে হেটফুল কন্টেন্ট না সরায়। সো এখানে হয়তো কথাবার্তাটা আমরা শুরু করতে পারি একটা দেশ হিসেবে, কারণ মেটার তো একটা বড় কাস্টমার বেস বাংলাদেশে। সো কথা বলারও যদি আমরা সাহস এখনো না রাখি, তাহলে হয়তো আমাদের খুব একটা পরিবর্তন আসবে না। একটা ছোট্ট পার্সোনাল কোশ্চেন, হাজবেন্ড তো এখন এমপি এবং মন্ত্রী, জি, উনি কি আপনাকে রাজনীতিতে উৎসাহিত করেন? রাজনীতিতে উনি উৎসাহিত করেন, কিন্তু সমাজ অত উৎসাহিত করছে না। এবং আপনি যেহেতু কথাটা তুললেন, মানে করতে চান কি না, আপনি করবেন কি? উনি উৎসাহিত করেন, সমাজ করছে না। আর আমার এখানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যেহেতু আমরা সাইবার হ্যারাসমেন্ট নিয়ে, আপনি তো পলিটিক্যাল ক্যান্ডিডেটসদের কথা বলছিলেন নারী, আমি তো পলিটিক্যাল ক্যান্ডিডেটও ছিলাম না। আমি আমার হাজবেন্ডের পক্ষে ক্যাম্পেইন করছিলাম, সেটুকু করতে গিয়ে যেরকম সাইবার হয়রানির শিকার হতে হলো, যে যারা দাঁড়াচ্ছে সরাসরি, যারা ক্যান্ডিডেট,
মানে আই শাডার টু থিঙ্ক যে এরা কি Understand, yeah. পরিমাণ হয়রানির শিকার হতে হচ্ছে। এবং এখানে একটা ছোট্ট জিনিস বলি যে আমরা একটা অভিযোগও দায়ের করেছি কিন্তু নির্বাচন কমিশনের কাছে, সেই অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি, নির্বাচন কিন্তু হয়ে গেছে। হয়তো নেক্সট নির্বাচনের সময় হতে পারে, তারপরে নাও হতে হবে পারে। নিষ্পত্তি। মিস্টার শোভন ইসলাম, ওয়াইফ শামা ইসলাম, আমরা সবাই জানি শামা ওয়াহিদ ইসলাম, তিনি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী হয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের, এবং মাত্র 7 জন নারী নির্বাচিত নারী প্রতিনিধির একজন। সো একজন সিইও, আপনি একজন এন্টারপ্রেনিউর, একজন জীবনসঙ্গী হিসেবে আপনার অবস্থান থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে নারীদের পৌঁছতে যে পুরুষতান্ত্রিক বাধা, এটা পৃথিবীর সর্বত্রই আছে, কম আর বেশি। তো এই বাধা অতিক্রম করবার জন্য নেতৃস্থানীয় পুরুষদের, সেটা রাজনীতিতে হোক, ব্যবসা বাণিজ্য হোক, অন্য জায়গায় হোক, কী ধরনের ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন? 2 মিনিটস। শিওর। দেখুন, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন আমার ওয়াইফকে ফর দিস পোস্ট, অ্যান্ড গ্রেটফুল টু দ্য পিপল দ্যাট যে যারা তাকে ইলেক্ট করেছে। আই কাম ফ্রম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অলসো, কিন্তু আমি নিজে পলিটিক্সে জড়িত না, বাট আই হ্যাভ এনকারেজড আমার আপনার ভাই বোন সবাই মেম্বার সবাইকে সবাই ছিল, কাজে আমি তাকে প্রচণ্ডভাবে এনকারেজ করেছি। তার বাবাও মেম্বার অফ পার্লামেন্ট ছিল, মিনিস্টার ছিল। I also am surrounded, আমার ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু ডিফারেন্ট, আই এম সারাউন্ডেড বাই ভেরি পাওয়ারফুল উমেন অল অ্যারাউন্ড মাই লাইফ। আমার বোনরা বলেন, আমার শাশুড়ি বলেন, আমার মা বলেন, সবাই ওয়াজ ভেরি পাওয়ারফুল উমেন। যখন কাজী শামা যখন পলিটিক্সে আসতে চায়, আই হ্যাভ এনকারেজ হার ট্রিমেন্ডাসলি। ইট ওয়াজ নট ইজি প্যাথ। 2008 থেকে আজকে 2026, ইট ওয়াজ এ লং প্যাথ। এবং এটার জন্য যেটা দরকার, যে ইউ হ্যাভ টু বি ট্রাস্ট ইচ আদার। আপনাকে প্রচণ্ডভাবে এনকারেজ করতে হবে, বাধার সময় পাশে দাঁড়াতে হবে। দিস ইজ মাস্ট নিডেড ফর বাংলাদেশি উইমেন, যদি তাদেরকে উপরে যেদিকে যেতে হয়। আর পুরো ফ্যামিলি সিস্টেমটার, ইকোসিস্টেমের সাপোর্ট লাগবে আপনাকে। আপনার আদার দ্যান, আমরা তো একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে বসবাস করি সবাই বাংলাদেশে, কাজেই এই এক্সটেন্ডেড ফ্যামিলির সাপোর্টটাও অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কনফিডেন্স অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা হেল্প করেছে, সেটা হয়তো অন্যান্য ক্ষেত্রে না। কিন্তু যদি একটা সাধারণ মানুষের কথা ধরি, তাহলে অফকোর্স দ্য ফুল ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, এডুকেশন, কনফিডেন্স লেভেল, এবং এইটা বুস্ট আপ করার জন্য যা মানে স্পাউসের আনকন্ডিশনাল সাপোর্ট দিতে হবে। আদারওয়াইজ ইটস ইম্পসিবল। স্পাউস অ্যান্ড স্পাউসেস ফ্যামিলি অ্যান্ড দ্য ফ্যামিলি অফ দ্য যেই ফ্যামিলি থেকে যিনি ইলেকশন করবে, তাদের এটা দরকার। এবং নিজের অধ্যবসায়কে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। নিজের অধ্যবসায়, রিলেন্টলেস পারসিউট যেটা করতে হয় এই উইমেনদের এইগুলো জায়গায় টিকে থাকার জন্য, লট অফ বুলিং যেটা আসে, ভায়োলেন্স যেটা তাদের উপর আসে, সাইবার বুলিংয়ের মাধ্যমে হোক, এটা ডিরেক্ট ভায়োলেন্স না, বাট এইসব জিনিস কিন্তু তাদেরকে ফেস করতে হয়। এবং এইটা ফেস করে আগিয়ে যাওয়া, এবং ইন্টারনাল নিজের দলের মধ্যেও কিন্তু পার্টি লিডারশিপের মধ্যেও একটা উইমেন হলেই তখন কিন্তু তাদের একটা বিশাল চ্যালেঞ্জ ফেস করতে হয়। কাজেই এই সব বাধাগুলো পেরিয়ে তাদেরকে আগিয়ে যাওয়া খুবই প্রবলেমেটিক, তাদের খুবই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, এবং প্রচুর পরিমাণ ডিটারমিনেশন না থাকলে এটা কিন্তু এগিয়ে যাওয়া ইম্পসিবল। থ্যাংক ইউ। আমি একটু অডিয়েন্সের কাছে যেতে চাই, যে কারা কথা বলতে চান। তো ছোট্ট করে নাম পরিচয় দিয়ে, এবং একই সঙ্গে আপনার কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে, কিন্তু খুব ছোট্ট করে প্লিজ। Thank you. Hi, so my name is Farhia. আমি হচ্ছে YY Ventures থেকে, যেখানে আমরা ওভারসি করি Orange Corners program. It's an initiative of the Netherlands, the Kingdom of Netherlands Foreign Ministry. সো অরেঞ্জ কর্নার্স যদি আমি একটু সংক্ষেপে বলতে পারি, এটা হচ্ছে আমরা ইয়াং অন্টারপ্রেনার্স যারা আছে, যারা এসডিজি রিলেটেড কাজ করছে, অ্যাড্রেস করছে, তাদেরকে আমরা সাপোর্ট করে থাকি থ্রু ট্রেনিং, মেন্টরশিপ, ফান্ডিং অপরচুনিটিস, নেটওয়ার্কিং এটসেট্রা, রাইট? সো আমাদের এখানে একটা ম্যান্ডেট আছে যে ফিমেল অন্টারপ্রেনার্স 50% হতে হবে, এবং প্রত্যেকটা যে অন্টারপ্রেনার যাদেরকে আমরা সাপোর্ট করে থাকি তাদের মধ্যে একজন সিনিয়র লিডারশিপ একটা ফিমেল থাকতেই হবে, রাইট? অ্যান্ড ইনিশিয়ালি আমরা যখন প্রোগ্রামটা 2023 সালে শুরু করেছিলাম, অনেকটুকু ফিডব্যাক পেয়েছিলাম ফ্রম দ্য ইকোসিস্টেম যে এত মানে ফিমেল অন্টারপ্রেনার্স কেনই থাকতে হবে, বা ফিমেল ইনক্লুশন কেন থাকতে হবে সিনিয়র লিডারশিপ রোলে, রাইট? বাট উই স্টেড very strong on this and we did not budge at all. এটাতে আমাদের অ্যাপ্লিকেশন নম্বর কমেছে যখন আমরা ইনকিউবেশনের জন্য অ্যাপ্লিকেশনস ছাড়তাম, কিন্তু আমরা কখনো এটাতে বাজ করি না আর কি। অ্যান্ড দ্য রিজাল্ট অফ দ্যাট ইজ ভেরি এভিডেন্ট যে 3 বছর পরে আমাদের ফিমেল ইনক্লুশন অ্যান্ড ফিমেল অন্টারপ্রেনার্স ড্রাস্টিকলি ইনক্রিজ করেছে। আমাদের কোহর্ট 1 থেকে যদি কোহর্ট 6 দেখি, আমাদের কোহর্ট 6-এ ওভার 60% আর অ্যাকচুয়ালি ফিমেল ফাউন্ডার্স, অ্যান্ড দ্যাটস বিকজ তারা হচ্ছে এই অর্গানাইজেশন বা এই প্ল্যাটফর্ম অরেঞ্জ কর্নার্সকে
একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম পেয়েছে যেখানে তাদের অ্যাকচুয়ালি সাহসটা এসেছে যে ওকে আই এম গোইং টু ট্রাই, আই এম গোইং টু দের সামবডি লুকিং আউট ফর মি, আই এম গোইং টু ট্রাই অ্যান্ড অ্যাপ্লাই টু দিস প্রোগ্রাম, রাইট? অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইক female inclusion in workplaces, especially mid to senior roles, right? আমরা যদি hard and fast না হয়ে এসব rules নিয়ে, we'll never get that inclusion. And I think Orange Corners is a great example of that. And I really hope যে আমরা যতজন businesses own করি as business owners, if we're not pulling up our female colleagues ourselves, we'll never get to that, we'll never reach female inclusion or female empowerment in the first place. So yeah, that was my 2 cents. Thank you. আর কেউ প্লিজ, মাইক প্লিজ। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে আবু সুফিয়ান। আমি সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট স্যাকমিট এর প্রোগ্রাম অফিসার, কমিউনিটি মোবিলাইজেশনটা দেখি, সাথে আমার 2জন কলিগ আছে। তো আমি যদি আসলে মানে প্রথমত নামি আপার সুর ধরেই আর কি নেদারল্যান্ড এম্বাসির সাথে আমাদের কাজ এবং যেটা হচ্ছে নারীর বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে সেগুলো নিয়ে একটু কিছু কথা বলতে চাই। আমাদের অর্গানাইজেশনটা মূলত হচ্ছে মিডিয়া বেসড অর্গানাইজেশন এবং আমরা যেহেতু মিডিয়া লিটারেসি, গণমাধ্যম সাক্ষরতা নিয়ে কাজ করি এবং আপনারা জানেন যে গুজব, ভুল তথ্য, অপতথ্য এটা কিন্তু একটা বড় পার্ট, এটা বড় লেসন। তো আমাদের পথ চলাটা 2023 সালে আসলে মানে আমাদের নেদারল্যান্ড এম্বাসির সাথে পথ চলাটা 2023 সালে এরকম একটা প্রজেক্টের মাধ্যমে হয়েছিল এবং সেখান থেকে আজকে পর্যন্ত আমরা একসাথে কাজ করছি 3টা প্রজেক্টে এবং আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু আসলে মূল দর্পণগুলো সেই নারী কেন্দ্রিকই ছিল। আমি যদি আমাদের স্টাডিগুলোর কথা যদি বলি, 2023-এর আমাদের নেদারল্যান্ড এম্বাসির যে গুজবের একটা প্রজেক্ট ছিল সেখানকার স্টাডির কিছু ইনসাইট আমি দিব। আমাদের স্টাডিতে দেখা যায় খুব ছোট্ট করে, হ্যাঁ খুব ছোট করে, সেই স্টাডিতে দেখা যায় যে আসলে আমাদের একটা কোয়েশ্চেন ছিল এরকম যে আপনার সবথেকে বেশি ভালনারেবল মানে গুজবের ক্ষেত্রে সবথেকে ভালনারেবল আসলে কারা, এবং সেক্ষেত্রে আমরা খুব ইজিলি দেখেছি যে প্রায় ওমেন এবং যাকে আমরা বলি হচ্ছে মানে জিবিটি, তাদেরকে আমরা সব থেকে বেশি এই ক্ষেত্রে আর কি মানে ভালনারেবল পেয়েছিলাম। এবং যেহেতু বললেনই আসলে সময়টা খুবই সংক্ষিপ্ত, আমি জাস্ট একটা স্টোরি আপনাকে রিসেন্ট মানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে ইলেকশনের সময় আমাদের নেদারল্যান্ড এম্বাসির সাথে একটা প্রজেক্ট ছিল এবং সেটার আমাদের মূল লক্ষ্য ছিল হচ্ছে নারীদের ভোটিংয়ের ক্ষেত্রে ক্ষমতায়নটা নিশ্চিত করা। এবং যখন আমরা নারীদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছিলাম, আমরা একটা বড় চ্যালেঞ্জে পড়েছিলাম। আমাদের প্রজেক্টটা ব্রাহ্মণবাড়িয়া ছিল। তো সেখানে আমরা হচ্ছে নবীন ভোটার, নারী ভোটার এমন কাউকে পাচ্ছিলাম না। মানে একবারে প্রথমবার ভোট দিচ্ছে, তাদের বয়স কম এবং সে নারী ভোটার, এরকম একেবারেই পাচ্ছিলাম না, একবারে প্রান্তিক পর্যায়ে। তো যখন আমরা কারণটা জিজ্ঞেস করতে সেখানে যাই, সেখানে কারণটা অনেকটা এরকম ছিল যে যারা নারী তারা যত পর্যন্ত বিবাহ না করে তত পর্যন্ত তারা আসলে এনআইডি করে না, কারণ ওই জায়গায় এটা তাদের সোশ্যাল প্র্যাকটিস। মানে বিবাহ না করা পর্যন্ত মানে পুরুষতান্ত্রিকতা কোন মাত্রায় সেখানে পৌঁছে গিয়েছে যে সেখানে তারা এনআইডি করে না। তার কারণটা কি? কারণ আপনারা জানেন এনআইডিতে 2টা ঘর থাকে, তার মধ্যে একটা হচ্ছে পিতা অথবা স্বামীর নাম, তাই না? তো সেখানকার পুরুষরা নাকি চায় যে স্বামীর নামটা যাতে এনআইডিতে থাকে, পিতার নামটা যাতে না থাকে। এই জন্য বিয়ের পর এনআইডিটা করাকে তারা উৎসাহ করে। আরেকটা বিষয়, আপনার ঠিকানা একটা জায়গা থাকে এনআইডিতে, তাই না? সেখানকার পুরুষরা নাকি এটা চায় যে সেখানে একজন নারীর অ্যাড্রেস হবে তার স্বামীর বাসার অ্যাড্রেসটা। তো এরকম অনেক বিষয় হচ্ছে আমরা সেই প্রজেক্টে আর কি দেখতে পেরেছিলাম। আরেকটা ছোট জিনিস আমি সেই ক্ষেত্রে বলবো, জাস্ট একটা চেঞ্জ করা যায় কিন্তু হ্যাঁ যে থিংটা আমরা সেই প্রজেক্টটা ওভারঅল একটা প্রসপেক্টিভ বলবো যে সেখানে আমরা একটা বড় সার্ভে করেছিলাম এবং সেই সার্ভের একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা এরকম ছিল যে আমরা নারীদের কোয়েশ্চেন করেছিলাম যে আপনার ভোটিংয়ের ক্ষেত্রে আপনারা কি নিজের স্বাধীন সিদ্ধান্ত দিতে পারেন নাকি প্রভাবিত হন। সেক্ষেত্রে 58% নারী সরাসরি বলেছিল যে না, ভোটিংটা তো আসলে আমার কাজ না, আমার ফ্যামিলির পুরুষরা যা বলে আমরা তাকেই ভোট দিই, 58%। এবং তাদের ক্ষেত্রে মেইন যাদের দ্বারা তারা প্রভাবিত হয় তারা ডাইরেক্ট বলেছে তাদের স্বামী যাকে ভোট দিতে বলে তারা তাকেই ভোট দেয়, অথবা তার বাবা, তার শ্বশুর যাদেরকে ভোট দিতে বলে তাকেই ভোট দেয়। থ্যাংক ইউ। পেছনে যিনি আছেন, জি। হ্যালো, আমার নাম জারফিশা, আমি প্ল্যান ইন্টারন্যাশনালে আছি। আমার একটা প্রশ্ন আছে ব্যারিস্টার রাশনা ইমামের কাছে। আমরা তো আসলে দেখি না খুব বেশি নারী ফিমেল পলিটিক্যাল লিডার্সরা, তো উই ডোন্ট সি দেম কামিং ফরওয়ার্ড, বাট দোজ দ্যাট ডু, ইন ইয়োর এক্সপিরিয়েন্স আসলে তাদের কি ধরনের সাপোর্ট দরকার যেন তাদের গ্রহণযোগ্যতা অথবা পপুলারিটি বাড়ানোর জন্য আসলে তাদেরকে কি ধরনের সাপোর্ট দেওয়া উচিত? থ্যাংক ইউ। আমরা উত্তরটা পরে নিব। আর কেউ আপনাদের মধ্যে প্রশ্ন করতে, খুব ছোট্ট করে 30 সেকেন্ডস।
যেহেতু আমাদের এখানে আপনার নাম পরিচয় বলুন। আমার নাম সৌরভ, আমি জাগো ফাউন্ডেশন ট্রাস্টে কাজ করি এবং সমতায় তারুণ্যের প্রজেক্টে আমি লিড করছি। যেহেতু আমাদের দুইজন পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ডের পরিবার থেকে সদস্য আছে, এই ইলেকশনে আমাদের নারীদের প্রতিনিধিত্ব করার মতো মুখ বেশি নেই এই বছর আমাদের পার্লামেন্টে। তো এই যে আগামী 5 বছর আমাদের এই পার্লামেন্টে এই চ্যালেঞ্জ, বহু বছর পরে এবারে নারী প্রধানমন্ত্রী আমাদের নেই, থাকলেও একজনকে দেখি অন্তত পার পাওয়া যেত। চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এই পার্লামেন্টে, এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। নারীদের হয়ে কথা বলার মুখগুলো কিন্তু খুব বেশি নেই। সো এই চ্যালেঞ্জটা আপনারা তাদের পরিবারের সদস্য হিসেবে কিভাবে এটা সাজেস্ট করবেন তাদের? না, থ্যাংক ইউ। আর কেউ কথা বলতে চান? থ্যাংক ইউ। Ambassador Joris von Bommel, could you please share your reflection on the overall talk show highlighting the engagement of the Netherlands in Bangladesh in contributing towards inclusion? You can sit over here. Thank you very much for having this talk show today on International Women's Day. And I decided today not to sit up front next to you and being part of the discussion, but I felt it was more important to get my colleagues from the embassy, my female colleagues participating, Namia and Mushfika sitting next to me, because I think it's also important for men, but also for ambassadors to listen to women, to listen to experts, and to really start understanding how can we make that difference. I think a couple of things coming out of this discussion for me which are very interesting by listening today is indeed to see how we can work on women participation, on women engagement, both at the political level but also at the economical level. And what you see is that we have quite some policies in place, but I think it was mentioned already, how are we making sure that we implement those policies? What are some of the bottlenecks why it is not yet going in the right direction in terms of women participation, in terms of women's rights, in terms of empowerment of women in politics and an economic level, not only at the level of the workforce, but also at the leadership level. And we as the Netherlands, we work with quite a lot of partners, and some of them are here today also in the audience, to see how we can promote and encourage women engagement, women empowerment, both in politics and also in the economic work. So for me today, it's very much about listening to women, listening to experts, and to see how together we can push that agenda. Thank you. Thank you, Ambassador. Thank you for being with us. Namia, you are the right person. Ambassador যেটা বললেন সেটা বাংলায় দর্শকদের জন্য যদি আপনি একটু ব্রিফলি বলেন। আমার মনে হয় অডিয়েন্সের থেকে একজন কেউ ট্রান্সলেট করলে ভালো হয় সেটা। Okay, read. Then Mike, please. সো মাননীয় অ্যাম্বাসেডর বলেছেন যে আমাদের দেশের জন্য এবং আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডস এম্বাসির যে কাজ করা হচ্ছে সেগুলো বিভিন্ন রকমের প্রজেক্টের লোকজন আমাদের সঙ্গে অলরেডি অডিয়েন্সে রয়েছেন, এবং সেটা ছাড়াও হচ্ছে মূলত আজকে মাননীয় অ্যাম্বাসেডর এসেছেন এখানে সবার কথা শুনতে, এক্সপার্টদের কথা শুনতে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কথা শুনতে এবং আলোচনার বাকি সবার কথা শুনতে। তিনি এমফাসিস দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন যে শোনার প্রতি এবং মহিলাদের সমস্যা শোনার প্রতি উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ রিদ। আপনাদের দুজনের কাছে প্রশ্ন ছিল, আপনার কাছে স্পেসিফিক ব্যারিস্টার রাসনা ইমাম একটা প্রশ্ন ছিল এবং দুজনের কাছে আরেকজন প্রশ্ন করেছে কামরুল ইসলাম। জি, একটা প্রশ্ন ছিল যে আমাদের নারী যে পলিটিশিয়ানস আছেন ওনাদের কি ধরনের সাপোর্টটা দরকার। তো এখানে অনেক ধরনের সাপোর্ট দরকার। আমি যদি একটু কয়েকটা ভাগে বিভক্ত করি, প্রথমত তো হচ্ছে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের থেকে অনেক ধরনের সাপোর্ট দরকার, যেটা বর্তমানে পাচ্ছে না। একটা তো হচ্ছে যে ট্রেনিং, মেন্টরশিপ, এগুলো কিন্তু ক্রিটিক্যাল। যে আমি যে জায়গায় পৌঁছতে চাই সেই জায়গায় যে নারীরা গেছে তাদেরকে দিয়ে একটা মেন্টরশিপ নেটওয়ার্ক যদি স্ট্যাবলিশ করা যায়, এটা কিন্তু উইল গো আ লং ওয়ে ইন বিল্ডিং কনফিডেন্স, ইন ক্যাপাসিটি বিল্ডিং। তারপরে ধরেন অ্যাক্সেস টু ফান্ডিং,
কারণ রাজনীতি যদি করতে, বিশেষ করে যদি আমি নির্বাচন করতে চাই, আমার তো ফান্ডস দরকার হয়। এই ফান্ডসটা কোথা থেকে আসবে? কারণ আমাদের আনফর্চুনেটলি ইনহেরিটেন্স যে লসগুলো আছে, বিশেষ করে পার্সোনাল, এবার আমরা ক্রাউড ফান্ডিংও দেখলাম, একজন নারী ক্রাউড ফান্ডিং খুব সাকসেসফুলি করেছিলেন ঢাকা শহরে বেশ সাকসেসফুলি করেছে। সো এটা যেরকম একটা এক্সেলেন্ট এক্সাম্পল সেট করেছে, যেটা অনেকেই অবলম্বন করতে পারে। বাট এখানে সে তো স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আমি যে জায়গা থেকে কথা বলছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্বটা বর্তায়, অ্যাক্সেস টু ফান্ডিংটা কিভাবে সাহায্য করতে পারে। তারপরে আসছে যে রাষ্ট্রের অনেকগুলো দায়িত্ব আছে। একটা হচ্ছে যে আইনগত যে বাধাগুলো আছে বা আইনগত যে জিনিসগুলো নেই, ফর এক্সাম্পল রাজনৈতিক দলগুলোর উপর আমরা বাধ্যবাধকতা করে দিই যে মিনিমাম এত % নারী জেনারেল সিটসেও নমিনেট করতে হবে। তারপরে ফর এক্সাম্পল ফ্যামিলিগত অনেক ধরনের সাপোর্ট দরকার হয়। এখানে ভাই বলছিলেন যে প্রথমত তো সে ফ্যামিলিজরা সাধারণত ইনভেস্ট করতে চায় না নারী সন্তানদের উপর, তারা সব ইনভেস্টমেন্ট গুটিয়ে রাখে তাদের পুত্র সন্তানদের উপর। সো এই জায়গায় আমাদের ন্যাশনাল ম্যাস লেভেল ক্যাম্পেইনস আমরা করতে পারি। এবং এখানে কিন্তু মায়েদেরও একটা রোল আছে, যিনি নারী, নিজেও নারী হওয়া সত্ত্বেও ছেলের প্রতি নজরটা বেশি থাকে মেয়ের চাইতে, এবং মেয়েকে অনেক আটকে রাখে। পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এটাতে তো এটার মধ্যে তো নারীরাও আছে। সো ইটস নট যে মারা নেই, তারা খুব প্রগ্রেসিভ, নট নেসেসারিলি। সো এই কয়েকটা দিকে আমাদের তাকাতে হবে, যে স্টেট লেভেল, পলিটিক্যাল পার্টিস আর রাষ্ট্র আর ফ্যামিলিগত লেভেলে কি কি করা যায়। থ্যাংক ইউ। শোভন ইসলাম। যেটা প্রথমে উনি বলছিলেন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, উইচ ইজ মাস্ট। একটা নারী যখন বেতনও পায়, তার টাকাটা কিন্তু মোস্টলি ফ্যামিলিতে চলে যায়, তার ইন্ডিপেন্ডেন্স থাকে না, সে কীভাবে এই ফান্ডটা স্পেন্ড করবে, তার নিজের জন্য কতখানি খরচ করবে, উইচ ইজ ভেরি ফান্ডামেন্টাল। আর একটা যেটি দরকার, তাদের অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা সাপোর্ট দরকার হবে, সো দ্যাট গে এডুকেশন অ্যান্ড গ্রুমিং। ফ্যামিলি থেকে ফার্স্ট গ্রুমিংটা হবে, নেক্সট লেভেল গ্রুমিং হবে যদি যে ধরনের যে 50 জন নারী এখন আসন পাবে, এই 50 জন নারীকে এমনভাবে সিলেকশন করতে হবে যাতে তারা ভবিষ্যতে নিজেরা একসময় ইলেকশন করতে পারে, ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে ইলেকশন করতে পারে। আপনার সিলেকশন প্রসেস যদি রং হয়, আপনি যদি এমন লোককে সিলেক্ট করেন জাস্ট টু মেক ইট অর্নামেন্ট, তাহলে কিন্তু সেটা কোনোদিনও হবে না। সো দ্যাট বিগিনস দেয়ার, যে একটা প্রপার ক্রাইটেরিয়াতে এই নারীগুলোকে সিলেক্ট করতে হবে। আর ভয়েস অফ দ্য উইমেন, এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তার আমার কারণ আছে বলে মনে করি না, কারণ এটা কিন্তু আমাদের ভোটাররা কিন্তু দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। কিন্তু এখানে যে ভোটারদের স্ট্যাটিস্টিক্সটা দিলেন, আমি নিজে ইলেকশন করেছি, প্রত্যেকবার ইলেকশন করি 1991 থেকে, আমি নিজে করি না, ফ্যামিলির জন্য করি। এইটা কিন্তু ভেরি ট্রু। একজন যে বললেন যে তাদের যে ভোটিং কাকে করবে সেটারও কিন্তু তাদের ফ্রিডম থাকে না, এবং দিস ইজ এ ভেরি ব্যাড থিং, যে এইটা ফ্রিডমটা যাতে আসতে পারে, তাদের ভোটার হওয়ার রাইটসটা যাতে প্রপারলি আসতে পারে, এটা কিন্তু আপনি কোনো আইন দিয়ে চেঞ্জ করতে পারবেন না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রেনিং এবং মাইন্ডসেটের পরিবর্তন দরকার ওভারঅল কান্ট্রির জন্য, এবং এটিকে রুট কজ হলো ইকোনমিক ফ্রিডম। ইকোনমিক ফ্রিডম যখন পায়, যেমন গার্মেন্টসে কিন্তু মানুষরা বেতন পায়, মেয়েরা বেতন পায়, কিন্তু সেই বেতনটা তাদের নিজেদের খরচ করার ক্ষমতা থাকে না, হাজব্যান্ড এসে দাঁড়ায় থাকে গেটের সামনে, ডিজিটাল পেমেন্ট আসার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ওয়াজ দ্য মানি। সো এই ইকোনমিক ফ্রিডমটা ইজ ফান্ডামেন্টাল টু এভরিথিং। অনেক ক্ষেত্রে হাজবেন্ডের অ্যাকাউন্টে নাকি টাকাটা চলে যায় না, সেটা যেতে দেওয়া হয় না, দ্যাট ইজ নট, যেত বোধহয় এক সময়, আগে এক সময় যেত, কিন্তু এখন সেটা ইজ নট পসিবল। ক্লোজিং রিমার্কস, এনিথিং? আসলে আমাদের কোনো অল্টারনেটিভ নাই, আমাদের নারীদের নিয়ে কাজ করতে হবে এবং নারীদের নিয়ে আগে যেতে হবে। এবং আমাদের যে সামাজিক কাঠামো, যেখানে হচ্ছে গিয়ে আপনার পুরুষতান্ত্রিক মনোভাব, এই মনোভাব থেকে বের হতে হবে এবং এখানে সবার কাজ করতে হবে, শুধু আপনার প্রজেক্ট দিয়ে হবে না, এটা সর্বক্ষেত্রে পরিবারের ভেতর থেকে আসবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীরাই কিন্তু আপনার পুরুষতান্ত্রিক মনোভাব নিয়ে থাকে এবং তাদের কারণে কাঠামোটা আরও বেশি শক্ত হয়ে থাকে। সো তাদেরকে আমরা কীভাবে সেই মনোভাব থেকে বের করতে পারবো, সেটা নিয়ে আমাদের অনেক কাজ করার জায়গা আছে এবং আশা করি যে এই বিষয়ে সবাই একসাথে কাজ করবে, তাহলে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ে তুলতে পারবো। থ্যাংক ইউ। নামি আক্তার, ব্যারিস্টার রাসনাই ম্যাম এবং মিস্টার শোভন ইসলাম, অ্যাম্বাসাডার জরিস ভন বোমেল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক সাহিত্যে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা অনুষ্ঠান দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, একটা কথা খুব স্পষ্ট যে নারীকে পেছনে ফেলে আসলে এগিয়ে যাওয়া যাবে না এবং আমাদেরকে এই অন্তর্ভুক্তির জায়গাটাতে অনেক বেশি জোর দিতে হবে এবং আমাদের মনস্তত্ত্বে আসলে বড় পরিবর্তন আনতে হবে। সেটা পুরুষের মনস্তত্ত্বে যেমন, একই সঙ্গে নারীদের মনস্তত্ত্বেও কিন্তু পরিবর্তন আনতে হবে, কারণ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অনেক নারী, বিশেষ করে যেসব পরিবারে
বা যেসব প্রতিষ্ঠানে নারীরা নেতৃত্বে আছেন তাদের মনস্তত্ত্বের মধ্যেও কখনো কখনো কিছু সমস্যা দেখা যায়, যেটা অন্য নারীদের এগিয়ে যাওয়ার পথে একটা বড় অন্তরায়। বাংলাদেশে এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব নারীরা আছেন আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে তাদের সবার জন্য শুভকামনা, তাদের সবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের জন্য শ্রদ্ধা এবং শুভকামনা।